মব যেন থামছেই না, মব কোনোভাবে থামানো যাচ্ছে না, মব থামানোর নির্দেশ আছে, কার্যকর পদক্ষেপ নেই। এটা বড় অজুহাত হিসেবে, বড় কারণ হিসেবে সামনে আসছে এবং সেটা নিয়ে গণমাধ্যমে একটা বিশেষ প্রতিবেদনও সামনে এসেছে। দৈনিক সমকাল এবং দৈনিক সমকালের বরাত দিয়ে বিবিসি বাংলা তারা প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে বলার চেষ্টা করা হচ্ছে যে মব থামানোর নির্দেশই শুধু শোনা যাচ্ছে, কিন্তু মব থামানোর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। গত 10 মাসে মব এবং গণপিটুনিতে 174 জনের মৃত্যু হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। একই সময়ে 477টি হামলার শিকার হয়েছে পুলিশ। অর্থাৎ গত 10 মাসে আন্দোলনের পরে পুলিশ সবথেকে বেশি আক্রান্ত হয়েছে। সেই কারণেই পুলিশ অকার্যকর কিনা সেই প্রসঙ্গটাও আলোচনা হচ্ছে। নানা দিকে যখন আলোচনা হচ্ছে, সর্বশেষ সাবেক সিইসি নুরুল হুদার উপরে যে মব, সেই মব কাণ্ডে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের পক্ষ থেকে মামলায় 6 জনকে আসামি করা হয়েছিল। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সেই গ্রেপ্তারকৃত একজন এবং বাকি আরও 2 জন আদালতে আত্মসমর্পণ করেছিলেন 2 জন, এবং গ্রেপ্তারকৃতকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেছেন। মব করার পরে আদালতে জামিন পাওয়া, এটার পরিপ্রেক্ষিতে মব আরও বেশি উৎসাহিত হবে কিনা সেই প্রশ্নও চতুর্দিকে উঠেছে। এই জামিন যখন দেয়া হলো তখন এমন প্রশ্নও উঠেছে যে জামিন পাওয়া নিশ্চয়ই সবার অধিকার, কিন্তু 5 আগস্টের পরে এই পর্যন্ত যত মামলা হয়েছে, বাংলাদেশে যত হাজার হাজার শত শত মামলা হয়েছে, সেই সব মামলায় কি জামিন দেয়া হচ্ছে? বেশিরভাগ মামলায় তো জামিনযোগ্য অপরাধ। তাহলে মামলায় জামিন দেয়া হচ্ছে না কেন? সেখানে কি সরকারের কোনো নির্দেশ রয়েছে? সরকারের কোনো বিশেষ সংকেত রয়েছে যে এই ধরনের মামলায় জামিন দেয়া যাবে, এই ধরনের মামলায় জামিন দেয়া যাবে না? সরকার কি আদালতকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছে? এই আলোচনাগুলো সামনে এসে যাচ্ছে। মব কেন থামছে না? মবের বাস্তবতা কি? কার্যকর পদক্ষেপ কেন নেই? সেই আলোচনাটা করার চেষ্টা করব সমকালের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম মব কেন থামছে না, মবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেই, শুধুমাত্র মব থামানোর নির্দেশ আছে, পদক্ষেপ নেই, এমনটা অনুসন্ধানে উঠে এসেছে। এবং এই অনুসন্ধানে বলা হচ্ছে যে গত 10 মাসে 477টি হামলার শিকার হয়েছে পুলিশ। আমরা সর্বশেষ একদিন আগে যেটা দেখেছি খুলনায়, আপনারা পত্রিকার খবরটা দেখে নিতে পারেন। খুলনায় এক পুলিশের কর্মকর্তা এসআইকে মবের মাধ্যমে গণধুলাই দেওয়া হয়েছে, গণধুলাই দিয়ে তাকে থানায় দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের উপরে আক্রমণ কিন্তু এখনও থামেনি। এই সময়ে 174 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইন এবং সালিশ কেন্দ্রের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তারা বলছে যে পৃথক হিসাবে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনও আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে তারাও যে হিসাব দিচ্ছে, তাতে বিগত MSF তারা যেটা বলছে সে গত 8 মাসে 150 জনের মৃত্যু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে গত 10 মাসে 174 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 363 জন। নভেম্বর এবং ডিসেম্বর মাসে তথ্য ওয়েবসাইটে নেই। 2023 সালে এ ধরনের 143টি ঘটনা ঘটেছিল, এমন তথ্য উঠে এসেছে। মানবাধিকার কর্মীরা বলছেন একের পর এক মবের ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দৃশ্যমান নয়। সরকারের বিবৃতি ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণার পরও মব চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক মবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেখা দিলেও খোদ পুলিশ সদস্যরা এখন পর্যন্ত মবের শিকার হচ্ছে, এমনটা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কে মবের শিকার হবে, কারা হামলা চালাবে, কে মামলা করবে, কে ভিডিও করবে সেই দৃশ্যের
সব যেন পরিকল্পিত। তবে মব হলো সংক্রামক ব্যাধির মতো, এখনই এটাকে দমন করা না গেলে এমন পরিস্থিতির শিকার যে কেউ হতে পারে, এমন তথ্য উঠে আসছে গবেষণায়। নুরুল হুদার বাসায় যারা মব সৃষ্টি করেছিলেন তাদের কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে উত্তরা পশ্চিম থানার এবং তেজগাঁ থানার বিএনপির বিভিন্ন পর্যায়ের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের নাম উঠে এসেছে। ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনকে অভিযুক্ত মোজাম্মেল হক ঢালি বলেছেন, শনিবার রাতেই এই তথ্য পাই নুরুল হুদা 5 নম্বর সেক্টরের 1 নম্বর সড়কের 29 নম্বর বাড়িতে অবস্থান করছেন। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেনের নির্দেশে তারা সেখানে যান এবং সেই মবের সৃষ্টিটা করেন। এক ধরনের স্বীকারোক্তি কিন্তু করেছেন, কিন্তু পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ 6 জনের বিরুদ্ধে যখন মামলা করেছে তখন আমরা দেখেছি সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছে এবং আজকে দেখলাম যে বাকি 2 জন আদালতে হাজির হলেন এবং আদালতে হাজির হওয়ার প্রেক্ষিতে 3 জনকে আদালত জামিন দিল। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সানাউল্লাহ শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন। জামিন পাওয়া 3 জন হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালি, যার বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ বলে শোনা যাচ্ছে। উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, যাকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। একই থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়ুম তাদেরকে জামিন দিয়েছে। এই ব্যাপারে বিডি নিউজ 24 বিষয়টি নিশ্চিত করেছে, আপনারা তাদের শিরোনাম দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে নুরুল হুদাকে হেনস্থা, স্বেচ্ছাসেবক দলের 3 জনের জামিন। আবার মব থামানোর বহু প্রক্রিয়া আমরা দেখছি। বিএনপির বিরুদ্ধে যখন এ ধরনের অভিযোগ উঠেছে তখন বিএনপির প্রধান তারেক রহমান তিনি বলছেন মব জাস্টিস এক হিংস্র উন্মাদনা। সেই খবরটাও আপনারা দেখে নিতে পারেন। তিনি যখন এই মন্তব্য করছেন তখন প্রশ্ন উঠছে যে বিএনপির নেতারা মবের বিরুদ্ধে সোচ্চার হলেও তারা তৃণমূলকে থামাতে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারছে না। গত 10 মাসে আমরা দেখেছি যে তৃণমূলের বহু নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করেছে, এরকম ঘটনা ঘটতে দেখেছি আমরা, শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখেছি, কিন্তু তৃণমূলকে কোনোভাবেই থামাতে পারছে না তারা, এমনটা দেখা গেছে। এরপরে যেটা পত্রিকা বলছে সেটা হচ্ছে যে গত বছরের 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না, আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। কিন্তু শাস্তির আওতায় কেউ এসেছে কিনা এখন পর্যন্ত সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সর্বশেষ ঘটনায় আমরা সেনাবাহিনীর পদক্ষেপে একজনকে গ্রেপ্তারের ঘটনা দেখেছি, কিন্তু আদালতের ভূমিকা নিয়েও এখানে নতুন করে প্রশ্ন উঠবে যে আদালত যদি প্রথম দিনেই এই ধরনের ঘটনায় জামিন দিয়ে দেয় তাহলে এই ধরনের ঘটনায় আরও বেশি উৎসাহিত হবে কিনা জনগণ, সেই প্রশ্ন কিন্তু সামনে আসবে। যদিও জামিন দেয়া না দেয়া এটা আদালতের এখতিয়ার, কিন্তু সেটা প্রসঙ্গে অনেকে আবার প্রশ্ন করছেন যে আদালতের এখতিয়ারটা আদালতের হাতে আদতে আছে নাকি সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। কারণ 5 আগস্টের পরে যত মামলা হয়েছে বেশিরভাগ মামলায় আমরা জামিন না দেওয়ার ঘটনা দেখেছি, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর ঘটনা দেখেছি। সেই কারণে প্রশ্ন উঠেছে যে আগের সরকার শেখ হাসিনা সরকারের যে বিষয়গুলো আমরা সমালোচনা করি সেই একই বিষয়ের চর্চা অন্তর্বর্তীকালীন সরকারও করছে কিনা, সেই বিতর্ক কিন্তু বারবার উঠছে। এদিকে মানবাধিকার সংগঠক নূর খান লিটন বলেছেন, গত 5 আগস্টের পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল ন্যায্য শাসন দেখবে, অরাজকতা থাকবে না, কাউকে অসম্মান করা হবে না, সবাই ন্যায় বিচার পাবে। কিন্তু 10 মাস পর এসে একজন মানুষকে নির্যাতন করা হচ্ছে নতুন করে বারবার, এটা কোনোভাবেই উচিত নয়। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে কোনো পক্ষ ফায়দা হাসিল করার চেষ্টা চালাচ্ছে। এতদিন পরও মব সন্ত্রাস বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, এর দায় সরকার এড়াতে পারে না। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলেও তিনি বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলাম তিনি বলেছেন, পুলিশের উপস্থিতিতে মবের ঘটনা ঘটলে তো আর আইনের শাসন থাকে না। মব সন্ত্রাসে জড়িতরা কি সরকারের চাইতে শক্তিশালী? নিশ্চয় না। তাহলে কোথা থেকে তারা ইন্ধন পাচ্ছে?
মব বন্ধে রাজনৈতিক দলগুলো কেন সরকারকে জোরালো তাগিদ দিচ্ছে না, এভাবে আবারও ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেছেন, ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে কে মবের শিকার হবে, কারা চালাবে হামলা, কে মামলা করবে, কে ভিডিও করবে, ব্যাপারগুলো একেবারেই পূর্ব নির্ধারিত। এই পূর্ব নির্ধারিত ব্যাপারগুলো কেন ঘটছে সেই প্রশ্ন তিনি করেছেন। সরকারের নীরবতা সহিংস গোষ্ঠীগুলোর অপকর্মে প্রভাব যোগাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠন আশোক এক বিবৃতিতে বলেছে, কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিষ্পত্তির একমাত্র পথ সংবিধান ও আইন প্রক্রিয়া। নিচের বিচার ব্যবস্থার বাইরে গিয়ে কোনো অপমানজনক ও সহিংস আচরণ শুধু ব্যক্তি অধিকারই লঙ্ঘন করে না, তা একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিতে প্রশ্নবিদ্ধ করে। অপরাধের বিচার ও আইন অনুযায়ী হবে এমন কথাও বলা হচ্ছে। এবং সেখানেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক বিবৃতিতে বলেছে, কোনো ব্যক্তি অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার করতে হবে। বিচার ছাড়া মব এবং জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত। এই আচরণ দেশের আইনি কাঠামো, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচার ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ। বিবৃতিতে এসব ঘটনার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনারও কথা বলা হয়েছে। আমরা সর্বশেষ সিইসি নুরুল হুদার যে ঘটনা, সেই ঘটনায় দেখেছি সেনাবাহিনীর অ্যাকশনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জনের বিরুদ্ধে পুলিশের মামলা দেখেছি, কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালতে গিয়ে 2 জন জামিন নিয়ে চলে এসেছে, বাকি 3 জন এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ নিষ্ক্রিয় কেন, এই প্রশ্নটাও আসছে। তাহলে কি গত 10 মাসে পুলিশের উপরে যে ধরনের মব হয়েছে, সেই মবের কারণে পুলিশ এখনও ভয় পাচ্ছে, পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে সেই কারণেই? নাকি সরকারের নির্দেশনাই আছে যে মব হলে একটু পাশ কাটিয়ে যাও, ওগুলো দেখেও না দেখার ভান করো, সেই ধরনের নির্দেশনা কি রয়েছে? বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তো সেরকমটা সামনে এসেই যায়। আমরা দেখেছি রংপুরে জেএম কাদেরের বাড়িতে যখন হামলা হলো, তখন যারা হামলা করলো তাদেরকে ডেকে নিয়ে এসে চা নাস্তা খাওয়ানো হলো। চা নাস্তা খাওয়ানোর মাধ্যমে তাদেরকে সরি বলিয়ে ছেড়ে দেয়া হলো। এই ঘটনা যদি ঘটে তাহলে তো মব থামবে না, যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়। এর আগে আমরা দেখেছি যে মিথ্যা মামলার ঘটনা প্রকাশিত হয়েছে। সব কিছুই যদি আইনের আওতায় না, আইনের বিরুদ্ধ যে কাজ সেটা যদি আইনের আওতায় না আনা হয়, তাকে যদি নীরবতার মাধ্যমে উৎসাহিত করা হয়, তাহলে এই কর্মকাণ্ড থামবে না, এই কর্মকাণ্ড চলতেই থাকবে। দর্শক, আপনার কি মনে হয়, মব সন্ত্রাস থামানোর ব্যাপারে সরকারের আদৌ কি কোনো কার্যকর পদক্ষেপ রয়েছে, যেটা নাই বলে পত্রিকার গবেষণায় উঠে আসছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।